ভারত নয়, যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক ও চীন, এমনকি ইসলামাবাদের পক্ষ নিয়েছে খোদ ইন্ডিয়ার শিখরা। কাশ্মীর হামলাকে ঘিরে খোলাসা হচ্ছে মোদী সরকারের ভোটের লোভ, নিজেদের ব্যর্থতা ঢাকতে কি দোষ চাপাচ্ছে পাকিস্তানের ওপর। ইউক্রেনের সাথে 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার, আলোচনা ছাড়া হঠাৎ কেন একতরফা অস্ত্রবিরতি ঘোষণা করলেন পুতিন। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। যুদ্ধ পরিস্থিতিতে ভারত নয়, সরাসরি পাকিস্তানকে সমর্থন দিয়ে দেশটিকে অস্ত্রসহ সামরিক সহায়তা দিয়েছে তুরস্ক ও চীন। এরই মধ্যে অন্তত 7টি অস্ত্রবাহী কার্গো বিমান পাঠিয়েছে তুরস্ক, আর চীনও বিপুল পরিমাণ কৌশলগত সামরিক সহায়তা দিচ্ছে পাকিস্তানকে। এমনকি মোদী সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে খোদ ভারতের খালিস্তানপন্থী শিখরা। পাক ভারত যুদ্ধ হলে পাকিস্তানকে সহায়তার ঘোষণা দিয়েছে তারা। এক প্রতিবেদনে এমন সব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়া। কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ড ইস্যুকে ঘিরে পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ালে ঘরে বাইরে বিরোধিতার মুখে পড়বে কি মোদী সরকার। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভারতের সাথে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা ঘিরে পাকিস্তানকে সরাসরি অস্ত্র যোগান দিচ্ছে তুরস্ক। এরই মাঝে অস্ত্রশস্ত্রবাহী অন্তত 7টি সামরিক বিমান তুরস্ক থেকে পাকিস্তানে পৌঁছেছে। 28 এপ্রিল এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে প্রভাবশালী ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে জানানো হয়, 27 এপ্রিল তুরস্কের বিমান বাহিনীর একটি হারকিউলিস 130 কার্গো বিমান করাচিতে অবতরণ করেছে। এতে নানা রকম সামরিক সরঞ্জাম ছিল। তুরস্ক পাকিস্তানকে প্রতিরক্ষা সহায়তা দিচ্ছে, এটি তারই ইঙ্গিত বলে দাবি করেছে টাইমস অব ইন্ডিয়া। এটিকে বৃহত্তর প্রতিরক্ষা সহায়তার অংশ বলে উল্লেখ করেছে তারা। অন্যদিকে ইসলামাবাদের সামরিক ঘাঁটিতে তুরস্কের আরও 6টি 130 কার্গো বিমান পৌঁছানোর কথা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সেগুলোতেও সামরিক সরঞ্জাম ছিল বলে দাবি তাদের। তুর্কি ও পাকিস্তানি উৎসের বরাত দিয়ে ভারতীয় এ গণমাধ্যম আরও জানায়, এসব উৎস থেকে সামরিক বিমানগুলো অবতরণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনা ঘিরে দিল্লি ও ইসলামাবাদের উত্তেজনার প্রেক্ষাপটেই তুরস্ক এমন পদক্ষেপ নিল বলে অভিমত টাইমস অব ইন্ডিয়ার। এদিকে কেবল তুরস্কই নয়, চীনের সাথেও কৌশলগত সামরিক সহায়তা গভীর করছে পাকিস্তান। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দিন দিন পাকিস্তানের সামরিক ও প্রতিরক্ষা খাতে ব্যাপক মাত্রায় প্রভাব বাড়াচ্ছে চীন। পরিসংখ্যান মতে 2019 থেকে 2023 সালের মধ্যে প্রায় 40টি দেশে অস্ত্র রপ্তানি করেছে বেইজিং। এর মাঝে এককভাবে 82%-এরও বেশি অস্ত্রের ক্রেতা পাকিস্তান। এদিকে ভারতের সাথে যুদ্ধ হলে পাকিস্তানের পক্ষে লড়াই করার ঘোষণা দিয়েছে খালিস্তানপন্থী শিখরা। কাশ্মীরে হামলা ঘিরে দিল্লি ইসলামাবাদের চলমান উত্তেজনার মাঝে খালিস্তানপন্থী শিখ জনগোষ্ঠীর নেতা গুরপতওয়ান্ত সিং পান্নু জানিয়েছেন, যুদ্ধ শুরু হলে 2 কোটি শিখ অপ্রতিরোধ্য দেয়াল হয়ে পাকিস্তানের পাশে দাঁড়াবে। পাকিস্তানে হামলার জন্য ভারতীয় কোনো সেনাই পাঞ্জাব পার হওয়ার সুযোগ পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্দেশ্যেও সতর্কবার্তা দিয়েছেন পান্নু। সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতো তারাও গুপ্ত হত্যার শিকার হতে পারেন বলে সতর্কতা জানিয়েছেন তিনি। পান্নু বলেন, যারা পাকিস্তানে হামলা চালায় বাঁচতে পারে না, হোক সে ইন্দিরা গান্ধী, মোদী বা অমিত। ভারতে শিখদের ওপর নিপীড়নের অভিযোগ তুলে মোদী সহ অন্যান্য রাজনৈতিক নেতাদের আন্তর্জাতিক আইনে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছেন পান্নু। অন্যদিকে কেবল রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে মোদীর ক্ষমতাসীন বিজেপি সরকার কাশ্মীরে হামলার নাটক সাজিয়েছে বলে দাবি করেছেন খালিস্তানপন্থী এই শিখ নেতা। তার মতে, ভোটের রাজনীতিতে জেতার লক্ষ্যেই পরিকল্পিতভাবে হিন্দুদের মেরেছে হিন্দুত্ববাদী বিজেপি। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এদিকে কাশ্মীরের পেহেলগামে রক্তাক্ত হামলার সম্পর্কে গোয়েন্দা তথ্য না থাকা আর সেনা সদস্যদের ঘটনাস্থলে যেতে দেরি হওয়া নিয়ে নিজ দেশে ব্যাপক প্রশ্নের মুখে পড়েছে মোদী সরকার। সময়ের সাথে সাথে জোরালো হচ্ছে মোদী সরকারের ব্যর্থতার কথা। প্রশ্ন উঠেছে, এটি কি গোয়েন্দা ব্যর্থতা নাকি মোদী সরকারের সাজানো নাটক? পাকিস্তানের ওপর দায় চাপিয়ে তারা কি ঢাকতে চাইছে নিজেদের ব্যর্থতা? ভোটের জন্য উগ্র জাতীয়তাবাদ উস্কে দিয়ে বিজেপি কি গোটা অঞ্চলকে ঠেলে দিচ্ছে ভয়ঙ্কর পরিণতির দিকে? আর কত রক্ত ঝরলে থামবে উগ্র জাতীয়তাবাদের রাজনীতি? কাশ্মীরিদের জীবন নিয়ে খেলার দায় কিভাবে এড়াবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। मिट्टी
में मिलाने का समय आ गया है। কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া ছিল প্রতিশোধের হুঙ্কারে ভরা। বিহারে এক নির্বাচনী জনসভা থেকে তিনি ঘোষণা দেন হামলাকারীদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাড়া করা হবে। বাস্তবে এই হুমকি ছিল বিজেপির কট্টর সমর্থকদের খুশি করার জন্য সাজানো এক নাটক। শান্তি প্রতিষ্ঠার বদলে রাজনৈতিক মুনাফা কুড়ানোর জন্য সবসময়ই কাশ্মীর ইস্যুকে ব্যবহার করে আসছে মোদী সরকার। প্রদেশটির নিরাপত্তা, স্থায়ী শান্তি কিংবা স্থানীয়দের ন্যায্য অধিকারের নিশ্চয়তা কোনো কিছুই নেই বিজেপির এজেন্ডায়। ভোটের নেশা আর উগ্র জাতীয়তাবাদের উপর তৈরি মোদীর নিউ কাশ্মীরের গল্প এখন একেবারেই ফুটো বেলুন। জম্মু কাশ্মীরকে সন্ত্রাসমুক্ত ও পর্যটকদের স্বর্গে পরিণত করবে বিজেপি। 2024 সালের সেপ্টেম্বরে নরেন্দ্র মোদীর এমন ভাষণ তখন পেয়েছিল অনুগামী ভক্তদের উচ্ছ্বসিত করতালি। কিন্তু বছর না ঘুরতেই 2025 সালের এপ্রিলে মাটিতে মিশে গেছে সেই বাগাড়ম্বর। পেহেলগামের মর্মান্তিক ঘটনা আবারও প্রমাণ করল মোদীর নতুন কাশ্মীর নীতি সম্পূর্ণ ভুয়া। পর্যটকদের প্রাণহানি এবং পাকিস্তানের সাথে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি ভারতের ক্ষমতাসীন সরকারের চরম ব্যর্থতার নির্মম উদাহরণ। কাশ্মীরের লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখায় পাল্টাপাল্টি গোলাগুলি, কূটনীতিক বহিষ্কার, ভারতের সিন্ধু পানি চুক্তি বাতিলের হুমকি ও পাকিস্তানের সিমলা চুক্তি স্থগিত, সব মিলিয়ে গোটা অঞ্চলটি চলে গেছে ভয়াবহ এক দমবন্ধ অবস্থায়। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার সময় তৎকালীন মোদী সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল সংঘাত জর্জরিত প্রদেশটি ফিরবে ভারতের মূল ধারায়, কিন্তু সম্পূর্ণ ভিন্ন স্থানীয় বাস্তবতা। পেহেলগাম ট্র্যাজেডির পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর জুড়ে চলছে সরকারি বাহিনীর একপাক্ষিক দমনপীড়ন। গুড়িয়ে দেয়া হচ্ছে সন্দেহভাজনদের ঘরবাড়ি, গ্রেফতার হচ্ছেন হাজার হাজার নিরীহ যুবক। ১,৫০০-এর বেশি কাশ্মীরির গণগ্রেফতারের পরেও খোঁজ মেলেনি মূল হামলাকারীদের। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন নিজেদের ব্যর্থতা ঢাকতে বরাবরের মতো এই ধরনের সন্ত্রাসী হামলাকে পাকিস্তানের ষড়যন্ত্র বলে চালাতে চাইছে বিজেপি। 2019 সালে কাশ্মীর কেন্দ্রীয় শাসনের আওতায় যাওয়ার পর থেকেই পর্যটন বৃদ্ধিকে প্রদেশটির স্বাভাবিক হওয়ার প্রতীক বানাতে চেয়েছিল মোদী সরকার। অথচ স্থানীয় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বহু আগেই সতর্ক করেছিলেন পর্যটন বাড়লেই সেটাকে শান্তি মনে করা ভুল, বরং ঝুঁকিতে ফেলা হবে পর্যটকদের। তার সেই সাবধানী বার্তা উপেক্ষা করেছিল নয়াদিল্লি। পর্যটনকে রাজনৈতিক প্রচারণার হাতিয়ার বানানো ও সবকিছু স্বাভাবিক আছে এমন মিথ্যা প্রচারণাই কাশ্মীরকে ঠেলে দিয়েছে আরও বেশি অনিশ্চয়তার দিকে, যার কারণে প্রতিনিয়ত বিপন্ন হয় প্রদেশটিতে বসবাসকারী জনগণের জীবন ও জীবিকা। এর জেরেই আবারও রক্তাক্ত হল পেহেলগামের মাটি। ভারত পাকিস্তান সম্পর্কের অবনতি নতুন কিছু নয়, কিন্তু এবারের গুরুত্বপূর্ণ কিছু সমঝোতা চুক্তি স্থগিতের ফলে দুর্ভোগের মুখে পড়বে লাখ লাখ সাধারণ মানুষ। কট্টর জাতীয়তাবাদী ও হিন্দু ভোট ব্যাংক সন্তুষ্ট রাখাই নরেন্দ্র মোদীর কাশ্মীর নীতির মূল চেহারা। পেহেলগাম ঘটনার জেরে সারা ভারতে উস্কে দেয়া হচ্ছে মুসলিম বিদ্বেষ, বাড়ছে মুসলমান সম্প্রদায় ও কাশ্মীরিদের উপর হামলা মামলা, ঘর ছাড়তে বাধ্য করা হচ্ছে ভাড়াটিয়াদের। মুসলিম রোগীদের চিকিৎসায় অস্বীকৃতি জানিয়েছেন কিছু চিকিৎসক। সামাজিক যোগাযোগ মাধ্যমেও জ্বলছে ঘৃণার আগুন। কবে বন্ধ হবে রক্তপাতের রাজনীতি, কাশ্মীরের জনগণ আছে সেদিনের অপেক্ষায়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আসছে ৮ মে থেকে ১১ মে পর্যন্ত ইউক্রেনের সাথে ৩ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এখনও ওই যুদ্ধবিরতির বিষয়ে ইউক্রেনের তরফ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্রদের ৮০তম বিজয় বার্ষিকী উপলক্ষে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। রুশ সরকার এক বিবৃতিতে জানিয়েছে মানবিক দিকে বিবেচনা করে এই যুদ্ধবিরতি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেনও এই যুদ্ধবিরতি মেনে চলবে বলে আশা করছে রাশিয়া। তবে ইউক্রেন যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে যথাযথ কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে পুতিন সরকার। এর আগে ইস্টার সানডে উপলক্ষে গেল ১৯ এপ্রিল একই রকম ৩০ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিল মস্কো। তবে তখন দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের শত শত অভিযোগ এনেছিল। আগামী ২ সপ্তাহের মধ্যে রাশিয়া ইউক্রেন রক্তক্ষয়ী যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ইঙ্গিতের পরই আসলো যুদ্ধবিরতির ঘোষণা। প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণা এজন্য ক্রিমিয়ার মালিকানার দাবি ছাড়তেও আপত্তি করবেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি বিশেষ অভিযানের নামে ইউক্রেনে পুরোদমে আগ্রাসন শুরু করে রাশিয়া। এতে দুই পক্ষেরই হাজার হাজার সেনা ও বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।
বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই দেশের বিভিন্ন ইস্যু নিয়ে অনলাইনে নানা বক্তব্য দিয়ে আসছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে হাসিনাকে চুপ রাখতে পারবেন না বলে ডক্টর ইউনূসকে জানান নরেন্দ্র মোদী। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া দীর্ঘ সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত মীর ফজল রাব্বির ডেস্ক রিপোর্টে। কিভাবে একটা দেশকে ধ্বংস করা যায় সেই ধ্বংসের একটা দৃষ্টান্ত এই সুদখোর লোভী ইউনূস সেটা দেখাচ্ছে। কাজে একে ক্ষমতা থেকে হটাতে হবে। বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই দেশের বিভিন্ন ইস্যু নিয়ে অনলাইনে নানা বক্তব্য দিয়ে আসছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করে বিভিন্ন স্থানে বিবৃতি ও ভিডিও বার্তা দেন তিনি। যদিও ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে হাসিনার এসব বক্তব্যে সমর্থন নেই দেশটির। তবে এবার জানা গেল শেখ হাসিনাকে চুপ রাখতে কার্যত কোনো ব্যবস্থাই নেয়নি ভারত সরকার। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে আল জাজিরার সাংবাদিক নিয়েফ বার্কার শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিভিন্ন প্রশ্ন করেন। তখন তার বিভিন্ন বক্তব্য ও বিবৃতি দেওয়ার বিষয়টি উঠে আসে। আল জাজিরার সাংবাদিক বলেন, শেখ হাসিনা দাবি করেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন। অন্তর্বর্তী সরকার ভারতে তার অবস্থানকে কিভাবে দেখে? জবাবে ডক্টর ইউনূস বলেন, ব্যাংককে বিমস্টেক সম্মেলন হয়েছিল, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিমস্টেকভুক্ত দেশের সব সরকার প্রধান এসেছিলেন। নরেন্দ্র মোদীর সঙ্গে আমার কথা হয় এবং আমি তাকে স্পষ্ট করি, শেখ হাসিনাকে আপনি রাখতে চান, ঠিক আছে, এ বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারবো না, কিন্তু অবশ্যই তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না, কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যার সৃষ্টি করে। তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন, আর এজন্য আমাদের ভোগান্তি পোহাতে হয়। Definitely, while she is here, she should not be talking because it creates a lot of problem for us. আল জাজিরা সাংবাদিক তখন জিজ্ঞেস করেন উত্তরে মোদি কি বলেছিলেন। জবাবে ডক্টর ইউনূস বলেন, তিনি বলেছিলেন ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত, আমি এটি নিয়ন্ত্রণ করতে পারবো না। What did Prime Minister Modi say? He said, if I recollect, he said this is a country where social media is open to anybody. I cannot control that. নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, এ প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে। দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে যে তারা নির্বাচনে যোগ দেবে কিনা। তারা এখনও কিছু ঘোষণা করেনি। ডক্টর ইউনূস আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনও মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার তাদের জন্য ভালো সমাধান। We'll try our best to make that happen and hold the election and hand it over to the newly elected government. এর আগে গত বছরের সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টা বলেছিলেন, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্যে বাংলাদেশে অস্বস্তি রয়েছে। ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে অবন্ধুসুলভ আচরণ উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, বাংলাদেশ ফেরত চাওয়ার আগ পর্যন্ত ভারত তাকে রাখতে চাইলে তাকে চুপ থাকতে হবে। তবে হাসিনাকে ফেরত দেওয়া তো দূরে থাক, তাকে চুপ রাখার বিষয়েও মোদী সরকার যে কোনো উদ্যোগই নেয়নি সেটিই উঠে আসলো প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকারে। মীর ফজল রাব্বি, বাংলা ভিশন। দুই ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় গাজা এবং ইয়েমেনে 24 ঘণ্টায় শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন 100-এরও বেশি। সোমবার পর্যন্ত 24 ঘণ্টায় গাজার খান ইউনিস, গাজা সিটি সহ বিভিন্ন অবস্থানে বিমান হামলায় অন্তত 53 জন ফিলিস্তিনিকে হত্যা করে দখলদার ইসরায়েলি সেনারা। সোমবার ভোরের আগে মাত্র 6 ঘণ্টায় হত্যার শিকার হয়েছেন অন্তত 23 জন ফিলিস্তিনি। বেশিরভাগ হামলা হয় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু আর নিরস্ত্র গাজাবাসীর অবস্থানে। ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়ায় বাড়তে পারে নিহতের সংখ্যা। এদিকে দখলদার ইসরায়েলিদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে। ইয়েমেনে ক্ষমতাসীন হুথি বাহিনী জানিয়েছে মার্কিন বিমান হামলায় অন্তত 68 জন নিহত হয়েছেন। এদের বেশিরভাগই হামলায় ক্ষতিগ্রস্ত বন্দিশালায় ছিল। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইয়েমেনে অনুপ্রবেশকারী শরণার্থীদের ওই বন্দিশালায় রাখা হতো। ওই বন্দিশালায় অন্তত 115 জন ছিল।
ফিলিস্তিনিদের সমর্থক হুতি বাহিনীর অবস্থান লক্ষ্য করে গেল মার্চের মাঝামাঝি সময় থেকে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত হত্যা করা হয়েছে 250-রও বেশি মানুষকে। দর্শক, এ ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।